ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিসুল ধন্যবাদ হক, ভাই। আমি প্রথমে আপনাকে এই সাংবাদিক মঞ্জুর আলম পান্না এবং লতিফ সিদ্দিকী, আপনি শুনেছেন কালকে তাদের উচ্চ আদালতে জামিন হয়েছে, এবং তার হুম। পরপরই শুনলাম সরকার পক্ষ নাকি জামিনের ব্যাপারে আপত্তি দিতে চাচ্ছে। তো এই যে বিষয়টা, এটা নিয়ে আপনার অভিমত একটু শুনতে চাই। আমি মনে করি যে এটা সম্পূর্ণ অন্যায় এবং এক ধরনের এটা কি বলবো অবিচার, যে কোনো কারণ ছাড়া কোনো রিজন ওই ধরনের তারা দেখাতে পারে নাই, তাকে যে মামলায় ধরে রাখছে সন্ত্রাস এবং হাবিজাবি অভিযোগ দিয়ে। তো সেটার এখনো কোনো কিছু মানে তারা প্রমাণ দিতে পারে নাই, তাই কি মামলা চলুক, আপনি একজনকে ধরেছেন, সে মামলা চলবে, সে প্রমাণ করুক। কিন্তু তা না করে নিম্ন আদালতও তার জামিন খারিজ করছে। উচ্চ আদালতে এসে যদি জামিন পাওয়ার মানুষ মানে আশাবাদী হয় যে এই উচ্চ আদালত হয়তো কিছু দেবে, কারণ সরকারের ইশারায় নিম্ন আদালতগুলো চলে, হয়তো উচ্চ আদালত চলে না। এখন উচ্চ আদালতও যদি একই ভূমিকায় নেয় এবং এই এই, পান্না এবং লতিফ সিদ্দিকীর এর বেলায় তারা চেম্বার জজের কাছে গিয়ে আপনার আবেদন করে, তার মানে বুঝতে হবে যে তারা কোনো মানে নটোরিয়াস কোনো সন্ত্রাসী বাংলাদেশের বোধহয় তাদেরকে ধরা হয়েছে। এই জন্য হুম। তাদেরকে এইভাবে মানে আইনের ফাঁক গলে তারা কিভাবে বের হয়ে যাচ্ছে এটা আটকাতে হবে। সাধারণত চেম্বার জজের কাছে যে দৌড়াদৌড়ি করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। আর আমরা দেখলাম 5 আগস্টের পর থেকে দেশে চিহ্নিত সন্ত্রাসী জঙ্গি যে যেখানে যেভাবে পারছে একটাও আর জেলে নাই, সব বেরিয়ে গেছে। আর একজন সাংবাদিক আর একজন রাজনীতিবিদ যাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো আপনি অভিযোগ এখনো আনতেই পারেন নাই, তাদেরকে একটা আইন মানে অবৈধ ইয়ে দিয়ে আম, মামলা দিয়ে, মানে অন্যায় মিথ্যা মামলা, অবৈধ না মিথ্যা মামলা দিয়ে আপনি আটকে রেখেছেন। তো এটা তো আহ, মানবতার লঙ্ঘন। এবং সরকার যে বলে বাক স্বাধীনতা, ইয়ে কথা বলে, সেগুলো যে একটা বুলি, সেটার আরেকটা প্রমাণ। তারা একটা অনুষ্ঠান করতে গিয়েছিল, সেই অনুষ্ঠানে তো বক্তব্যই দিতে পারে নাই। যে অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল কিন্তু বক্তৃতাই দিতে পারে নাই, তার আগে এটা পণ্ড হয়ে গেছে। তো কি অপরাধে তাদেরকে জেলে রাখা হবে? আমি মনে করি যে এটা এটা কি বলে অন্যায়, এই এরকম অন্যায় মানে এবং আপনি দেখেন, আমি একটু বলি, তারা কিন্তু সেই অনুষ্ঠানের আয়োজক না, তারা সেখানে আমন্ত্রিত, কার্যকর না। আমন্ত্রিত রাইট। অতিথি হিসেবে গেছে। এবং অনেকে গেছেন ওটা দর্শক হিসেবে। সেখান থেকে তাদেরকে হ্যাঁ, ধরতে হবে কেন? সেটাই কথা। আমাকে একজন অনুষ্ঠানে একটা আমন্ত্রণ জানালো, আমি গেলাম, আমি অপরাধী হয়ে গেলাম? আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমাদের আরো অনেককে ওই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল। আমার ব্যক্তিগত কারণে আমি যেতে পারি নাই, এবং আমি সকালবেলা আরো সত্য কথা হচ্ছে খুব এত ভোরে ও কোনো অনুষ্ঠানে যেতেও আমার ভালো লাগে না। তাছাড়া আমার নীতিগত সিদ্ধান্ত আছে, আমি অ্যাক্টিভিজমে বিশ্বাসও করি না। তো এখন যে যেভাবে বিশ্বাস করে সে সেভাবে যাবে। এটাতে এটাতে অন্যের কেন আপত্তি হবে? এবং সে আপত্তি করে যদি কিছু বলে থাকতো তাহলে একটা কথা ছিল। আর ওই সংগঠনটা কি বাংলাদেশের নিষিদ্ধ কোনো সংগঠন নাকি, নাকি কোনো জঙ্গি সংগঠন যে যারা একটা অনুষ্ঠান আয়োজন করতে পারবে না? এবং এটা যদি হয়ে যায় যে বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, স্বাধীনতার পক্ষের কথা বলা যাবে না, মুক্তিযোদ্ধারা মিলিত হতে পারবে না, এটাও তাহলে একটা আইন করে দেওয়া হোক যে এই এই কাজগুলো আমাদের শাসন আমলে করতে পারবে না, তাহলে মানুষ সতর্ক থাকতে পারে, মানুষের এই ধরনের হেনস্থার শিকার হতে হয় না। আপনি দেখেন, এই গ্রেপ্তার নিয়ে কিন্তু এর মধ্যে আন্তর্জাতিক একাধিক সংগঠন কিন্তু বিবৃতি দিয়েছে এবং তারা এর সমালোচনা করেছে। তো আমি যদি সরকারের পক্ষ থেকে ভাবি যে এই গ্রেপ্তারের মাধ্যমে সরকারের এক নম্বর কথা হলো, তার লাভটা কি হচ্ছে, দুই নম্বর হলো আন্তর্জাতিক ভাবে তার যে ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও কি সরকার উপলব্ধি করতে পারছে না? আমার তো মনে হয় পাচ্ছে না। আমরা যে বারবার বলতেছি এই সরকারের মব যেই হারে আছে, এবং এই সরকার সরাসরি কোনো আহ, সংবাদপত্রের উপর আঘাত আনে নাই। যেগুলো অন্যান্য প্যারাসাইট যেগুলো আছে ওরাই আক্রমণ করছে। সরকার এই জায়গায় প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু আবার নিন্দা পাওয়ার যোগ্য যে সরকার এটা প্রতিরোধও করছে না। সরকারকে সরাসরি মানুষ দায়ীও করতে পারছে না যে আপনি এটা করছেন, কিন্তু এটা তো সরাসরি সরকার করছে, এটা তো অন্য Right. কোনো অর্গানাইজেশন করছে না। সরকার অন্যান্য খাতে যেটা করছে সাংবাদিকদের জন্য, সেটাও সরকার বলবে যে আমি সরাসরি করছি না, আমার তো ইয়ে নাই। এখন এখানে কি বলবে? এখানে তো সরাসরি তারা সাংবাদিকদের কণ্ঠরোধ করছে, মত প্রকাশের
স্বাধীনতা হস্তক্ষেপ করছে, মুক্তিযোদ্ধাদের সমাবেশ নিষিদ্ধ করে রেখেছে। তো এই ধরনের মানে নিষিদ্ধ করে রেখেছে মানে তাদের কার্যক্রমে বোঝা যায় আর কি। নিষিদ্ধ তো করে নাই, যেটা আমি আগে বলছিলাম। যদি সেটা করতো, সরাসরি বলতো, তাহলে মানুষ যেত না। মানুষ তো আইন মানতে বাধ্য, সরকারে যদি আইন করে দেয়। এখন সেটা না করে এবার এ ধরনের হেনস্থা করার তো কোনো মানে হয় না। এবং যারা আমরা এদের এদের পক্ষে কথা বলবো, এখন বলি যে ওরা এদের পক্ষে কথা বলছে কেন, এটাও আবার কোন দোষ হয়ে যায় আল্লাহ জানে। হ্যাঁ, অনেকে বলে যে আমরা মগের মূল্যকে আছি নাকি মবের মূল্যকে আছি। যাই হোক, এটা নিয়ে আলোচনা আমরা পরবর্তী আরো করতে থাকবো। একটু রাজনীতিতে আসি। আপনি লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে মানে জামাতে ইসলামের রাজনীতিতে তাদের বডি ল্যাঙ্গুয়েজে যেমন কেমন যেন একটা চেঞ্জ এসেছে। আমি হুম। কয়েকদিন আগে শুনলাম যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নায়েবে আমির, উনি বলছিলেন যে কয়েকজনের ফোন রেকর্ড নাকি তার কাছে আছে। এটা নিয়ে অনেকে বললো যে আপনার কাছে ফোন রেকর্ড থাকে কিভাবে, অন্যের ফোন রেকর্ড থাকাটাও তো একটা অন্যায়। তারপরে আবার হুম। গতকালকে শুনলাম ওনারা বললেন যে 5 দফা দাবি আদায়ের জন্য যদি কোনো হাঙ্কি পাঙ্কি কেউ করে তাহলে সেটা সহ্য করা হবে না, নো হাঙ্কি পাঙ্কি। এবং বললেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, এটাও বললেন। আবার একই দিনে শুনলাম যে মিয়া গোলাম পরোয়ার, ওনাদের যে জয়েন্ট সেক্রেটারি, উনি বলতেছেন যে 11 তারিখের মধ্যে দাবি না মানলে 11 তারিখের পর ঢাকা শহরের চেহারা নাকি পাল্টে যাবে। তো এই যে বিষয়গুলো, জামাত ইসলামের কথাবার্তা ইদানিং যেন একটু অসহিষ্ণু, একটু বেপরোয়া, একটু হুঙ্কারমূলক মনে হচ্ছে। কেন? তারা কি ধরে নিয়েছে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে, নাকি অন্য কোনো কারণ আছে? হয়তো এটাই। এটা এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতি। আওয়ামী লীগ যদি থাকতো, এখানে একটা ক্ষমতার ভারসাম্য থাকতো। এখানে আওয়ামী লীগ সরকারে হোক আর বিরোধী দলে হোক, একটা ক্ষমতার ভারসাম্য থাকতো। এখানে ক্ষমতার ভারসাম্য নাই। এখানে আওয়ামী লীগকে বিতাড়িত করে তারা নিজেরা নিজেরা ঝগড়া করছে, এবং এই ঝগড়ার কোনো মানেও আমি দেখি না। তারা আজকে যদি আওয়ামী লীগ আসবে বলে, তারা কিন্তু আবার এক হয়ে যাবে। তো একই যদি হবেন, আপনার একই মানসিকতার লোকগুলো কেন ঝগড়া করছেন? মানুষ চায় যে একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন, একটা অর্থবহ নির্বাচন, যেটা আপনার ইনক্লুসিভ করার কথা। আপনারা ইনক্লুসিভই করছেন না, আপনারা একদলীয়ই করতে যাচ্ছেন, এক মনের করতে যাচ্ছেন। সেটা করতেও আপনারা এক হতে পারছেন না। সেটা তো জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা। এবং বিএনপিকে বিএনপিকে যেভাবে, বিএনপির ভাষায় তাদেরকে প্রতারণা করা হয়েছিল, সেই প্রতারণাগুলো জবাব দেন আপনি। যে আমরা একটা জিনিসে স্বাক্ষর করলাম একরকম, এবং আমাদেরকে আবার বলা হচ্ছে খসড়া যেটা দেওয়া হলো, চূড়ান্ত যেটা রিপোর্ট দিল, সেখানে আরেক রকম। তো এই যে অবিশ্বাস তৈরি হয়েছে একটা সরকারের, একটা কমিশনের প্রতি, একটা যারা সংস্কার করবে, যারা জুলাই সনদ মানাবে, তাদের প্রতি, সেই জায়গায় তাহলে অবিশ্বাসটা দূর করার ব্যবস্থা করেন। সরকার সেই ব্যবস্থা না করে এটা রাজনৈতিক দলগুলোর উপর ঠেলে দিল। রাজনৈতিক দলগুলোর উপর ঠেলে দেওয়া মানে তারা তারা এখন মারামারি করা, তারা তারা বাকওয়াজ বক্তৃতা মারা একে অন্যের বিরুদ্ধে। এই ক্ষেত্রে এই বাকওয়াজ বক্তৃতায় জামাত ইসলাম এগিয়ে আছে বলতে হবে, কারণ তারাই বেশি আক্রমণ করছে এবং তারা রাজপথে নেমে গেছে। বিএনপি এখনো রাজপথে নামে নাই, বিএনপির ভাষা এখনো সংযত আছে। বিএনপি আজকেও বলছে, মির্জা ফখরুল বলছেন যে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে। আজকে 7ই নভেম্বরের অনুষ্ঠানে তারা এটা বলেছেন, উনি, মির্জা ফখরুল সাহেব, কিছুক্ষণ আগে। সো এখন তাহলে, এটার সমাধান কি? সমাধান তাদেরকে করতে হবে। তারা একটা যৌক্তিক কারণ দেখাতে হবে। তারা এই যে এই আন্দোলনগুলো করছে, তারা পিআর এর দাবি তুলেছিল। ঠিক আছে, পিআর এর দাবি তুলছেন, আপনারা উচ্চ কক্ষের ব্যাপারে হ্যাঁ ছিল, সেটা কিভাবে কমপ্লিট করবেন সেটা বলেন। এখন নিম্ন কক্ষেও চাচ্ছে। তার মানে এরা প্রতিদিন একটা না একটা ইস্যু তৈরি করতে চাচ্ছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে, এবং তাদের ঘি দরকার। তো ঘি যখন দরকার, তখন এত ইলেকশনের দরকার কি? আপনারা এই ঘি নিজেরা এত জিনিসটা কি? ক্ষমতা। হ্যাঁ। এই ঘি জিনিসটা কি? ঘি জিনিসটা ওই যে দাবিগুলো 5 দফা, এই যে মানে পিয়ার ঘি দিতে না, হবে নিম্নকক্ষ, ওইটাই তারপরে ঘি না? আপনার রেফারেন্ডাম দিতে হবে। মানে বক্তৃতার ভাষা পাল্টে গেছে না? হাঙ্কি পাঙ্কি মানে হ্যাঁ, কি? ওনারা ওনারা মনে করছে যে ক্ষমতায় চলে গেছেন। বিএনপিও 5 আগস্টের পর থেকে যে সমস্ত আচরণ করেছিল, সেগুলোতে তারা প্রতিফলিত হয়েছিল যে তারাই ক্ষমতায়। এখন জামাতে ইসলাম দীর্ঘদিন আহ সামলিয়ে আসছে, আহ, প্রশাসন দখল করা, তারপরে বিশ্ববিদ্যালয়গুলো দখল করা, এই কাজগুলো এখন তাদের অলমোস্ট সমাধানের পথে। এই অবস্থায় তাদের ক্ষমতা যাওয়ার পথে বাধা,
ক্ষমতায় যাওয়ার পথে বাধা তো হচ্ছে বিএনপি। যদি আহ, মানে একটা সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কে হয়তো মানুষ ভোট দেবে, কিন্তু তারা হয়তো চাচ্ছে না যে বিএনপি কে কেন দেবে, এবং এই কেওয়াজ লাগিয়ে যদি এটা আরো পিছানো যায়। বিশেষ করে আমি বারবার বলছি একটা কথা, যে আপনার এই গণভোট যে বিষয়টা, সেটা কেন ইলেকশনের আগে হবে, সেটা জাতি কিন্তু কনভিন্স হতে পারছে না। ইলেকশনের আগে মিন সংসদ নির্বাচনের আগে হবে। সংসদ নির্বাচনের আগে সময়টা কোথায়, আর কেনই বা হতে হবে এত কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে? তাহলে সেটা কিন্তু জামাতে ইসলাম বা আদার্স দিতে পারে না। তারা বলে যে লেজিটিমেসি দরকার। সংসদ নির্বাচন যখন হয়ে যায়, তার থেকে বড় লেজিটিমেসি কে দিতে পারে? সংসদে তো হয়ে যাবে। আচ্ছা, একটা কথা আমি আপনাকে একটু স্মরণ করে দিই। এই যে আপনি বললেন যে কোটি কোটি টাকা ব্যয়ে আগে কেন নির্বাচন হবে, জামাত কিন্তু একটা চমৎকার যুক্তি দিয়েছে। জামাতের হ্যাঁ, যুক্তিটা হলো যে প্রতিদিন নাকি যে টাকা চাঁদাবাজি হয়, সেই একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে নাকি একটা গণভোট করা সম্ভব। তো যদি একদিনের চাঁদাবাজি দিয়ে গণভোট করা সম্ভব হয়, আমার প্রশ্ন হচ্ছে, যেদিন গণভোট হবে সেই দিন কি চাঁদাবাজি হবে না? এটা কি কথা না, বুঝলাম না। একদিনের চাঁদাবাজি দিয়ে যদি গণভোট হইতে পারে, তাহলে চাঁদাবাজিটা ওনারা বন্ধ করে দিক না। আমরা তো চাঁদাবাজি বন্ধ করার জন্যই নির্বাচন চাচ্ছি। যে যান ভাই, আপনারা নিজেরাই চাঁদাবাজির লাইসেন্সটা পান। এখন হুম, হুম, এখন আপনারা সবাই লাইসেন্স আপনাদের চাঁদাবাজির। তো চাঁদাবাজির লাইসেন্সটা এক দলকে দেন, আমরা তো সেটা চাচ্ছি। মানুষ তো এক দলকে চাঁদা দিতে চায়, তিন দলকে চাঁদা দিয়ে 14 দলকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা বাণিজ্য করতে হুম। পারছে না, টিকতে পারছে না। তো সেটার যে সেই সেই জায়গায় আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন কেন? এটা স্পষ্টই, আমি বারবার বলছি, একটাই কারণ। এটা হচ্ছে যে একটা সাংবিধানিক আহ বৈধতা নেওয়া, যে রাইট। একটা একটা গণভোটের মাধ্যমে একটা একটা রায় নেবে। হ্যাঁ, যদি জয়ী হয়, তাহলে বললো যে এই জনগণ এই সরকারকে যত কর্মকাণ্ড করেছে সেগুলোর বৈধতা দিয়েছে, জুলাই সনদের পক্ষে বৈধতা দিয়েছে, এবং এই সরকার তার মেয়াদ পূর্ণ করুক, আরো 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 কয়েক বছর থাকুক। তারপরে যদি ইলেকশন দেয়, এখন কোনো সমস্যা নাই, কারণ আগে সংকট ছিল, সাংবিধানিক সংকট ছিল, বৈধতা নিয়ে কোশ্চেন ছিল। এখন আর বৈধতা নাই, মানুষ তো ভোট দিয়ে দিয়েছে। এবং এই গণভোট যেটা বাংলাদেশের ইতিহাসে যে আগেও 3বার হয়েছিল, জিয়াউর রহমানও এইভাবে বৈধতা নিয়েছিল যখন উনি জেনারেল ছিলেন, এরশাদও এইভাবে বৈধতা নিয়েছিল। তো এই 2বার বৈধতা পেয়েছে। আরেকবার তো খালেদা জিয়া, সেখানে বৈধতার প্রশ্ন আসেনি, সেখানে সংসদ বহাল ছিল। তো সেই সব এটা বিশেষ প্রয়োজনে একটা গণভোট করতে হয়েছিল। তারপর এখন এই দুইটা গণভোটের উদাহরণ দিয়ে তারা বলবে যে আমরা তো এখন বৈধতা পেয়েছি, এই সরকারকে আরো লেংদি করতে দিই। আর এই সরকারকে লেংদি করতে দেওয়া মানে হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে আরো অভিযোগ করা, বিএনপি কে আরো ডাউন করা, এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করা। ওনারা 11 তারিখ ঢাকায় অচল করে দিতে চাচ্ছেন, এদিকে আওয়ামী লীগ চাচ্ছে যে 13 তারিখ ঢাকা অচল করতে। তারা এর মধ্যে আহ্বান জানিয়েছে তাদের লোকদেরকে ঢাকায় আসার জন্য। তো ঢাকা 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 কেন এত কষ্ট করবে রে ভাই? আপনারা এগুলা অন্য কোথাও যাই করেন না। হ্যাঁ, হুম। ঢাকাবাসীর কেন এত কষ্ট সহ্য করতে হবে আপনাদেরকে? রাজপথের এই এই সমস্ত আন্দোলন, এই সমস্ত হাঙ্গামা, এগুলাতে রক্ষা পাওয়ার জন্যই তো মানুষ চেয়েছিল যে একটা একটা পরিবর্তন, একটা রেজিম চেঞ্জ। এখন রেজিম চেঞ্জ হইতে আপনারা দিচ্ছেন না কেন? চেঞ্জ হওয়ার পরে আরেকটা যে গণতান্ত্রিক উপায়ে একটা সরকার আসবে, সেই জায়গায় আপনারা কেন বাধা দিচ্ছেন বারবার? মানুষ খুবই বিরক্ত এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে। হয়তো ওনাদের দলীয় দালাল যারা আছে, হয়তো রাজনৈতিক দলের দালাল যারা আছে, তারা এটাতে মজা পেতে পারে, তারা ক্ষমতা ভোগ করছে, কিন্তু সাধারণ মানুষ জর্জরিত। সাধারণ মানুষ তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা সবকিছু তারা মানে রুদ্ধ হয়ে গেছে, তাদের তাদের দুর্বিষহ জীবনযাত্রা হয়ে গেছে। তারা তাদের আয়ের উৎস কমে গেছে। এই যে তারা কোনো একটা বিনিয়োগ, কেউ বিনিয়োগ করছে না, কারণ সবকিছু স্থবির হয়ে আছে একটা নির্বাচনের জন্য। এখন এই Right. নির্বাচন যদি জানুয়ারিতে হয় আরো ভালো। এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলো একটা অন্যের উপরে মানে খবরদারি করে কিভাবে কে ক্ষমতায় যাবে সেই চেষ্টা করছে। মানুষের কি আসে যায় জামাত যাক আর বিএনপি যাক, আপনারা যে যান, আপনারা ভোটটা দেন, মানুষ পছন্দ করুক। তো আপনি কি মনে হয় নির্বাচনটা কি মানে আসলে ফেব্রুয়ারিতে হওয়ার ব্যাপারে আপনার কি আশঙ্কা আছে? কোনো না, অস্বস্তি ওনারা বা কোনো যেভাবে যেভাবে ওনারা যে প্যাঁচ লাগাচ্ছে একটার পর একটা, আশঙ্কা তো আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকারের তরফ থেকে একটা দৃঢ়তা ছিল যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করব, কিন্তু যখন এই ইস্যুটা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিল,
7 দিনের দিয়ে, তখন তো আর একটা ঢিলে ঢালা শুরু হয়ে গেলো, তখন রাজপথে নেমে গেছো, 5 দফা দাবি শুরু হয়ে গেছো। এখন যে বিষয়গুলো নিয়ে ওনারা 9 মাস ধরে তর্ক করেছেন, বসছেন পাশাপাশি, সেগুলোকে বাদ দিয়ে আবার নতুন নতুন ইস্যু আনছেন। তো তার মানে এত সব ইস্যুর মিনিংটা কি? একটাই মিনিং হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচনের পরিবেশ নষ্ট করা। এখন এইভাবে যদি চলতে থাকে, আইন শৃঙ্খলা তো ঠিক থাকবে না। আর আইন শৃঙ্খলা ঠিক না থাকলে এটি কি কি ধরনের নির্বাচন হবে? সেটা তো ঘরে বসে 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 ভাগাভাগি করেও তো হয়ে যেতে পারে। সরকারের টাকাগুলো খরচ করবে কেন? এবং তাতে করে এবং এবং নির্বাচন যদি হয়ে যায়, ডক্টর ইউনূস একটা সেফ এক্সিট পাবে। এখন তাকেও সেফ এক্সিট দিচ্ছে না, তাকে বলছে আপনি থাকেন, আপনার আপনার মাথায় কাঁঠাল রেখে আমরা খাবো। হ্যাঁ, তাদের, তারা যদি এই জুলাই সনদের পক্ষে ভোট ভোট নিয়ে ইলেকশন, সংসদ নির্বাচনের আগে এই বৈধতা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এইটা, যে ডক্টর ইউনূসকে তখন বলা হবে যে বৈধতা আপনি পেয়ে গেছেন, ডক্টর ইউনূস তখন খুশি মনে বলবে যে ঠিকই তো আছে, আমি থাকি। এবং তার সভাসদ বলবে যে এই তো আমাদের একটা বৈধতা এসে গেল, সমস্যা কি? এখানে মজায় মজা। এখন যেভাবে ওনারা মজা এনজয় করছেন, সেভাবে আরো এনজয় করবেন। জি। বর্তমান বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ 4টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কারোর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই, কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, আবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রথম যে শ্রেণীর বা প্রথম সারির 4টি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টি দলকে বহুদিন ধরে 1986 থেকে আজ অবধি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। এবং সেই যে 86 সনে, তখন থেকেই দেখা গেল এই সকল দলের যারা প্রধান আছেন তাদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তারপরে সাংবাদিক হিসেবে তাদেরকে দেখা, একজন ভোটার হিসেবে তাদেরকে মূল্যায়ন করা। এবং যেহেতু দুটো দলে, আওয়ামী লীগ আমি এমপি ইলেকশন করেছি, বিএনপিতে এমপি ইলেকশন করেছি, দুটো দলের মনোনয়ন পেয়েছি, কাজেই এই দুটো দলের মধ্যে কি কি কৌশল থাকতে পারে এবং তারা কি কি করতে পারে আর কি কি পারে না, এই বিষয়গুলো নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 4টি ডাইমেনশনে চতুর্ভুজ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে। তাদের প্ল্যান এ, সেই প্ল্যান এটা হলো যে, যেটা তারা বলছে না, মাঝে মধ্যে শেখ হাসিনা বলছেন, তারা এখনও মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রথমে কিন্তু তারা বলেছিল পদত্যাগ করেছি, ইদানিং এটা নিয়ে কিন্তু তারা এলোমেলো কথাবার্তা বলছেন। এবং তাদের যে সকল পত্রপত্রিকা রয়েছে, সূত্র রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা নিদারুণ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলেছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি। ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই। শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, আবার বলেছেন যে ঠিক আছে আমি পদত্যাগ করিনি, কিন্তু আমি পরিস্থিতি মেনে নিয়েছি, এখন একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই। তো দুটো অপশনের দিকে তাকিয়ে যেটা সে চেষ্টা করছে যে ভারতের সহযোগিতায় যে কোনো মূল্যে আবার যদি প্রধানমন্ত্রীর রূপে আসা যায়, এটা হলো তাদের প্ল্যান এ। আর প্ল্যান এর 99% তারা কাজ করছে গোপনে, ভারতের সহযোগিতা নিয়ে এবং বিদেশি যে সকল এজেন্ট রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে। এবং ইতিমধ্যে ধরেন আমেরিকাকে তারা বলতে গেলে নিউট্রালাইজ করে ফেলেছে। আপনারা জানেন যে সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি আছেন এবং তার সঙ্গে ওয়াইড রেঞ্জে আমেরিকার একটা সম্পর্ক আছে। এবং যে পর্যায়ে ডক্টর মোমেনের সম্পর্ক আমেরিকাতে আছে, জাতিসংঘ, তারপর পেন্টাগন, ওদের স্টেট ডিপার্টমেন্ট, সিভিল সোসাইটি, ওই পর্যায়ে আসলে বিএনপি বা জামাতের কারো সম্পর্ক নেই। এরবারে সজীব ওয়াজেদ জয় সেখানে আছে, তাদের ফান্ড আছে, টাকা আছে, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। ফলে আপনি দেখুন যে আজ থেকে 14 মাস আগে
যে ডিপ স্টেট পলিসির কারণে তাদের পতন হয়েছিল, ঠিক এখন সেই আমেরিকা বলতে গেলে একেবারে নিউট্রাল হয়ে গেছে আওয়ামী লীগের ব্যাপারে। আর বর্তমান সরকার যখন বাংলাদেশে যারা চালাচ্ছেন তাদের ব্যাপারে বলতে গেলে ধীরে 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 সরে গিয়ে একটার পর একটা বাধা তৈরি করে ফেলছে। তো এটাকে তারা গোপন রেখে প্ল্যান এ অনুযায়ী তারা আবার ফিরে আসতে চাচ্ছে, কিন্তু এটা তারা বলছে না। তারা এটাকে অনেকটা বিস্ফোরণের মতো, অনেকটা টুস করে ঢোকার মতো, অনেকটা সুনামির মতো তারা এই জিনিসটা ঘটাতে চাচ্ছেন। তাদের দ্বিতীয় যে প্ল্যান, সেই দ্বিতীয় প্ল্যানটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা নর্মালাইজ করা এবং যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন। বিএনপি ক্ষমতা আসুক, নির্বাচন হোক বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারুক, তো এটাকে একটা রিকনসিলিয়েশন করে সে 5 বছরের একটা মাল্টি প্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য তাদের দ্বিতীয় প্ল্যান। এবং এটা বাংলাদেশে যারা রাজনীতি করে মোরালের সবাই এটা বুঝতে পারেন। এই জন্য সবারই একটা দাবি যে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, দেওয়া ঠিক হবে না। সর্বশক্তি নিয়ে তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে, তারপরে তাদের উপর দমন পীড়ন চালিয়ে যে জিতে যে হারে। তো এইভাবে একটা পলিসি বর্তমান সরকার থেকে শুরু করে যারা সরকারের ঘনিষ্ঠজন রয়েছেন তারা করতে চাচ্ছেন। এটা হলো প্ল্যান বি। আর প্ল্যান সি, প্ল্যান সি হলো নির্বাচন যদি হয় তাহলে সেক্ষেত্রে যাকে বলা হয় পাকিস্তানে যেভাবে ইমরান খান জেলখানাতে থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে একটা বিস্ময়কর সফলতা লাভ করেছেন, ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে আওয়ামী লীগও চাচ্ছে যে তার দল কোনো রকম দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গাতে যারা জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা দাঁড়াবেন এবং এর জন্য যত অর্থ খরচ করা লাগে, যা কিছু করা লাগে এটা আওয়ামী লীগ করবে এবং সঙ্গে তো রয়ের সাপোর্ট থাকবে। আর রয়ের যে সকল এজেন্ট প্রশাসনে আছে তারাও সেই কাজ করবে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনের কোনো নামগন্ধ নেই। বিএনপি সেখানে প্রার্থী ঘোষণা করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষ তারা ওই যে কাজটি করছে অনেকে বিএনপির মধ্যে ঢুকে গেছে। আওয়ামী লীগের অন্তত পক্ষে এই যে বিএনপির যে মনোনয়ন দেয়া হয়েছে এর মধ্যে একজনের মনোনয়ন জয় বাংলা বলার জন্য বাদ হয়ে গেছে, আর একজনের মনোনয়ন যায় যায় ভাব, এরকম একটা অবস্থা। কিন্তু যেগুলো এখনও প্রকাশিত হয় নাই অন্তত পক্ষে 15 থেকে 20 জন যারা আওয়ামী লীগের এজেন্ট, এই আওয়ামী লীগের এজেন্ট কীভাবে কোন অবস্থাতে ঢুকে পড়েছে আই ডোন্ট নো। তারা নিজেদের ভুল পাল্টে মূলত আওয়ামী লীগের জমানাতে তারা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কিন্তু রাজনৈতিক তারা ওইভাবে নিজেদেরকে যাকে বলা হয় আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা বা পদপদবীধারী হিসেবে তারা প্রতিষ্ঠিত করেনি, কিন্তু ব্যবসায়িকভাবে তারা আওয়ামী লীগের মানে এত ঘনিষ্ঠ যেটা আওয়ামী লীগের মধ্যে তারা ঢুকে গিয়েছিল। মানে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়েছে এবং এখন পর্যন্ত তারা জয় বাংলা লোক হিসেবে পরিচিত, কিন্তু তারা বিএনপির মধ্যে ঢুকে গেছে এবং মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এবং এটা এত সুন্দরভাবে হয়, জাস্ট একটা উদাহরণ দেই। মেয়র আতিক আছেন না, মেয়র আতিকুল হক, যেটা আতিকুল ইসলাম যেটা হলেন, ভালো মানুষ, আমাদের বন্ধু মানুষ, কিন্তু তিনি কিন্তু কোনো দিন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোক ছিলেন না। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি বিজিএমইতে যে পলিটিক্স করতেন সেই পলিটিক্সে তার পুরোটাই ছিল বিএনপি কেন্দ্রিক এবং তিনি মনে প্রাণে তারেক জিয়া, বেগম জিয়া, শহীদ জিয়া এই আদর্শের ধারক এবং বাহক ছিলেন। কিন্তু কোন পলিসিতে কোন অবস্থাতে পড়ে তিনি বিএনপিকে বাদ দিয়ে তিনি যেভাবে আওয়ামী লীগে গেলেন আওয়ামী লীগ কিন্তু বুঝতে পারেনি। এখন তিনি জেলে আছেন, কিন্তু হঠাৎ করে যদি আপনি দেখেন যে তাকে নিয়ে বের হয়ে বিএনপির নির্বাচন করছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ বুঝবে ঠেলা কেমন। তদ্রুপ যে কাজটা বিএনপি করেছে বিভিন্ন সময়টিতে, আপনার চট্টগ্রাম মেয়র পদে মঞ্জুর সাহেবকে নিয়ে যাওয়া হয়েছিল, আবার আওয়ামী লীগও বিভিন্ন সময়টাতে ডাক্তার এস এ খালেককে একবার জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এরকম অনেক কিছু ঘটেছে। তো এই সময়টা তো আওয়ামী লীগ যে কাজটি করেছে এই বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 2 নম্বর হলো যে বিএনপির যে সকল প্রসপেক্টিভ প্রার্থী আছে একদম ডাইহার্টেড বিএনপি, যারা এই মনোনয়ন না পাওয়ার কারণে বিক্ষুব্ধ, তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়ে তাদের
কে পাশ করিয়ে আনার জন্য যত টাকা দরকার আওয়ামী লীগ সেটা খরচ করবে, এই যে প্ল্যান সি এর আন্ডারে। আর থার্ড হলো আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, যে সমস্ত লোকজন মোটামুটি নিউট্রাল রয়েছে, তাদেরকে এই সময়টিতে রাজনীতিতে মানে অ্যাক্টিভ করানো হয়েছে। এবং এই মানুষগুলো বেশিরভাগই এতটা স্মার্ট যে বাংলাদেশে বিএনপির প্রথম সারির 10 জন নেতাদেরকে পকেটে রেখে গাবতলী গরুর হাটে বিক্রি করে আসতে পারে, এইরকম মেধা তাদের আছে, অর্থ তাদের আছে, তারা সমাজে যথেষ্ট শক্তিশালী। এবং তারা বিএনপির যে কোনো প্রার্থীকে তারা মারামারি করার ক্ষেত্রে এখন এই সময় বাংলাদেশে মারামারি করে তাদের গাল ফাটাই দিতে পারে, তারপর ইলেকশন করে জিতে আসতে পারবে, জনগণের ভোট পাবে, টাকা খরচ করতে পারবে এবং প্রশাসনকে নিজেদের অনুকূলে রাখতে পারবে। এইরকম লোক আছে অন্তত পক্ষে 20 থেকে 25 জন। তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপির মধ্যে ঢুকে আছে 15 থেকে 20 জন এই মুহূর্তে যারা মনোনয়ন পেয়েছে। বিদ্রোহী প্রার্থী যদি অ্যাটলিস্ট 25 জন দাঁড়া করাতে পারে, তাহলে এই 20 আর 25 45 জন হলো। আর তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও 30-35টি আসন আওয়ামী লীগ আনতে পারে নির্বাচনে, ইমরান খানের সেই পলিসিতে, বোঝার চেষ্টা করেন যে তখন যদি জামাত, এনসিপি, অন্যান্য দলের সঙ্গে পার্লামেন্ট গঠন হওয়ার পরে একটা ঐক্য হয়, সরকার কারা গঠন করবে, এটা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এবং সেই অর্থে কে যেন একজন বলছিল, মানে এটার কোনো ভিত্তি নেই, কিন্তু যেহেতু সামাজিক মাধ্যমে আমি কন্টেন্ট তৈরি করি এবং সামাজিক মাধ্যমে এটা রীতিমতো ভাইরাল হয়েছে, এবং যাকে বলে খুব কৌশলগত একটি জায়গা থেকে যখন একজন লোক আমাকে টেলিফোন করলেন, মানে আওয়ামী লীগের এক নেতা, সেই নেতা জেলখানাতে বন্দী আছেন, তার নিকটাত্মীয় একদিন টেলিফোন করে বললেন যে আপনি জানেন রনি ভাই, এরকম তো 300 সিটে আওয়ামী লীগের প্রার্থী কনফার্ম করা হয়েছে। তো এ কারণে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসলে আমাদের একটু ভাবার দরকার আছে, এবং সেই ভাবনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগের যে প্ল্যান সি, যে নির্বাচন যদি হয় সেই নির্বাচনে যে কোনো মূল্যে তারা অংশগ্রহণ করবে, যত টাকা হোক, এবং তাদের যে কোনোভাবে হোক 80 থেকে 90টি বা 100টি সিট তারা কনফার্ম করবে, তারপরে একটা কোয়ালিশন করবে। এবং কোয়ালিশন করতে গিয়ে টাকা বলেন, ক্ষমতা বলেন, যা কিছু বলেন, সব জিনিসই তাদের ফেভারে আছে। তাহলে কপাল পড়বে কার? বিএনপির। গেল প্ল্যান সি। এরপরে প্ল্যান ডি, যেটিকে চতুর্ভুজের একটি বাহু হিসেবে আমি বলার চেষ্টা করছি। প্ল্যান ডি হলো যে কোনো মূল্যে নির্বাচনকে বানচাল করা। যেমন সামনে 13 তারিখে ঢাকা ব্লকেট তারা ঘোষণা করেছে, এটা একটা অ্যাসিড টেস্ট কেস, কিছুই হবে না, কিন্তু এটা দিয়ে জাস্ট কিছু করার চেষ্টা। এবং আওয়ামী লীগ সেটা ভারতের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে বানচাল করা, তারপরে অরাজকতা তৈরি করা, নির্বাচনে যারা প্রার্থী তাদের মধ্যে ভয় তৈরি করা, আতঙ্ক তৈরি করা, নির্বাচনের মাঠটিকে রীতিমতো ভয়াবহ করে তোলা, এবং প্রশাসনে তাদের যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে একটার পর একটা ঘাপলা তৈরি করা তাদের মাধ্যমে। এটা করে নির্বাচনটাকে যদি বানচাল করে দেওয়া যায়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এখনও যতটুকু তার ক্ষমতা রয়েছে, এটা বলতে গেলে শূন্যের কোঠায় নেমে আসবে যদি দেখা যায় যে তিনি নির্বাচন করতে পারছেন না অর্থাৎ। এবং এই কাজগুলো এই নভেম্বর মাসের মধ্যে করা হবে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এই যে 300 আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার কথা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আর আমি যে 4টি অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের প্ল্যান এ, বি, সি, ডি বর্ণনা করলাম, এর সঙ্গে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। যদি সরকারের কর্তা ব্যক্তিরা মনে করেন এর মধ্যে কোনো যুক্তি আছে, তারা যদি প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে যদি একটা ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতে পারেন, বিএনপির লোকজন যদি এই যে ঘটনাগুলো বললাম, এটা নাও হতে পারে, কিন্তু যদি হয় সেক্ষেত্রে তাদের যদি একটা প্রস্তুতি থাকে, আমি মনে করি বিএনপির জন্য খারাপ হবে না। সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো আসলে কি কোনো ভূমিকা রাখছে নাকি রাখছে না? কেউ কি সময় ক্ষেপণ করতে চাচ্ছে, আবার কোনো পক্ষ কি খুব তড়িঘড়ি করে এর নিষ্পত্তি চাচ্ছে, এমন একটি আলোচনা রাজনৈতিক মহলে চলছে। বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখছি, বিএনপিতে কৌশল, এটাও কিন্তু খুবই উল্লেখযোগ্য বিষয়। বলা হচ্ছে যে 8 মাসেও যেখানে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি, এবং দিন শেষে যেখানে বিএনপি মনে করছে যে ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে, সেই অবস্থায় 7 দিনের যে সময়সীমা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সংকট নিরসনে, সেটা কি আদৌ সম্ভব? সম্ভব না। 7 দিনের মধ্যে ইতিমধ্যে 5 দিন চলে গেছে, আর আছে 2 দিন।
তো 2 দিন, আর 2 দিনের মধ্যে কি হবে? কালকে রাতেই ডাক্তার তাহের ফোন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তো শুরুতেই কেন ফোন করলেন না? ডাক্তার তাহের জানেন যে এটাও একটা তাদের কৌশল, যে তারা উদ্যোগী হয়েছে কিন্তু বিএনপি সাড়া দেয়নি। যদি সত্যি সিরিয়াস হতো তাহলে প্রথম দিনেই কিন্তু ডাক্তার তাহের ফোন করতে পারতেন, কিন্তু ফোন করেননি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি, তাদের পক্ষ থেকে ফোন করার প্রশ্নই ওঠে না, কারণ তারা মনে করেন যে এই ইস্যু নিয়ে যদি আলোচনা চলে তাহলে এটা তাদের একটা পরাজয় হবে। যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামাতের সঙ্গে তাদের আলোচনা করতে হচ্ছে, বরং তারা পুরো বিষয়টাকে তাদের অনুকূলে আনার জন্য সারা দেশে নির্বাচনী একটি আবহাওয়া তৈরি করার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবং এখন সত্যি দেখেন, সারা বাংলাদেশে 237 জনের যে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে, তার ভিত্তিতে নানা রকম রিয়াকশন, বিএনপির মধ্যেই মারামারি, হাতাহাতি, পাল্টাপাল্টি কর্মসূচি, ক্ষোভ, বিক্ষোভ, আবার অধিকাংশ জায়গায় হলো আনন্দ উচ্ছ্বাস, এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তবে যেহেতু বড় দল, সুতরাং দলের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া আছে। হয়তো বিএনপি এটাই চেয়েছে যে নির্বাচনমুখী নানা রকম প্রতিক্রিয়া থাকুক এবং সবার মনোযোগটা থাকুক নির্বাচনের দিকে, এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে বিএনপি অত্যন্ত সফল। এই কারণে বিএনপির পরপর কিন্তু এনসিপিও প্রার্থী তালিকা ঘোষণা করছে। তারাও নির্বাচনী ফর্ম বিক্রি শুরু করার মধ্য দিয়ে তারা তাদের সীমিত পরিসরে কিন্তু নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। তাদের মুখে এখন ওই বিএনপির যারা নমিনেশন পায়নি তাদেরকে আহ্বান জানাচ্ছে যে এনসিপিতে আসার জন্য। মোট কথা 2-3টি প্রধান রাজনৈতিক দলের মধ্যে 2টি রাজনৈতিক দল কিন্তু তাদের মানে এখন তারা নির্বাচনমুখী কার্যক্রম শুরু করেছে। জামাত কেবল হঠাৎ করে একটা আন্দোলন করেছে, তারা মিছিল করেছে, স্মারকলিপি দিয়েছে, কিন্তু এইটা খুব একটা ধোপে টিকবে বলে মনে করে না কেউ। সেই কারণে রাতের বেলায় কিন্তু দিনে মিছিল করলো জামাতের নেতৃত্বে, আবার রাতের বেলায় জামাতের নেতা বিএনপি মহাসচিবকে ফোন করে বলছে আলোচনায় বসার জন্য। যখনই কেউ আলোচনায় বসার জন্য অনুরোধ করে, এটা ধরে নেওয়া হয় তারা কিছুটা দুর্বল একটা অবস্থানে চলে যাওয়ার প্রেক্ষিতেই তারা আলোচনা চায়। কিন্তু যারা মূল ফ্যাক্টর সেই বিএনপি, কিন্তু তারা এই আলোচনার আহ্বানকে স্বাগতও জানাচ্ছে না, নিন্দাও জানাচ্ছে না, তারা তাদের কৌশলে এগোচ্ছে। আর সেই কৌশলটা হচ্ছে যে সমস্ত প্রার্থীদেরকে, বিএনপির সম্ভাব্য নেতা কর্মী সবাইকে নির্বাচনের মাঠে তারা নামায় দিচ্ছে। নির্বাচনের মাঠে নামা মানে তারা এখন নির্বাচনী প্রচারণা চালাবে, মানুষের দুয়ারে দুয়ারে যাবে, বাড়ি বাড়ি যাবে, দোকানপাটে, হাটে, বাজারে, সব জায়গায় যাবে। ফলে মানুষও আস্তে আস্তে ওই নির্বাচনের কাতারে সামিল হবে। এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে বিএনপি কিন্তু অত্যন্ত সফলভাবে একটা গুটি মারছে। সেই গুটি চালে কিন্তু জামাত অনেকটা ধরাশায়ী হয়েছে। জামাতের এখন দৃশ্যমান না তাদের নির্বাচনী তৎপরতা, যদিও তাদের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, কিন্তু একদিকে আন্দোলন আবার একদিকে নির্বাচন, জিনিসটা ঠিক মিলছে না। ফলে কিছুটা ব্যাকফুটে চলে গেছে কিন্তু জামাত। আগে যে অবস্থাটা ছিল বিএনপি, যে তার সারাক্ষণ আলোচনার কেন্দ্রে ছিল গণভোট কখন হবে, জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এই আলোচনার থেকে কিন্তু তারা বের হয়ে এসে এখন নির্বাচন নিয়ে তাদের সব তৎপরতা। সব মিলায় বলা যায় যে এই ক্ষেত্রে বিএনপির কৌশল অত্যন্ত সফল হয়েছে এই মুহূর্ত পর্যন্ত। এখন রাজনীতিতে শেষ বলে কথা নেই, পরবর্তীতে জামাতের কি কৌশল হয়, সরকার কি সিদ্ধান্ত নেয়, তার উপর আবার রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিমণ্ডল এখন কতটা গুরুত্বপূর্ণ তা দৃশ্যমান হয়ে উঠছে একের পর এক। রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট, তারপরে দি উইক এবং আরও একটি সংবাদ সংস্থার পরে আজ তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দি হিন্দুস্তান টাইমসে। প্রতিটি সাক্ষাৎকারই তিনি দ্ব্যর্থহীনভাবে তার অবস্থানের কথা তুলে ধরেছেন। বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করার বিষয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন চরমভাবে ভেঙে পড়া, মানুষের চরম বিপন্ন অবস্থা, আর্থিক সংকট সহ বাংলাদেশের উন্নয়ন এবং অবকাঠামোর উন্নয়নের ধারাবাহিকতা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়গুলি তিনি তুলে ধরছেন। এর পাশাপাশি জঙ্গিবাদের উত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের নতুন করে উত্থানের বিষয়টি এবং বাংলাদেশ পরিমণ্ডলে যে
অসাম্প্রদায়িকতা রাজনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় মূল প্রিন্সিপালের একটা ছিল, সেটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। সর্বশেষ দি হিন্দুস্তান টাইমসে তিনি বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি এবং এই চমৎকার সম্পর্কটা দুই দেশের ভিতরে কত প্রয়োজনীয় এবং অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করার পর কিভাবে বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে তার অবস্থান কি সেটাও তিনি তুলে ধরেছেন। যারা শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক ভেবেছিলেন তাদের কাছে এখন দৃশ্যমান যে বিশ্ব পরিমণ্ডলে আমার মনে হয় না পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, কোন রাজনৈতিক নেতা এতটা গুরুত্বপূর্ণ যে একের পর এক আন্তর্জাতিক খ্যাতিপূর্ণ গণমাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছে। রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট, দি উইক, আরো একটি সংবাদ সংস্থা এবং সর্বশেষে দি হিন্দুস্তান টাইমস। আমরা মনে করতে পারি ইতোপূর্বে প্রবাসে থাকা দুইজন রাজনৈতিক নেতার ইন্টারভিউ বড় গণমাধ্যম নিয়েছিল। একজন আয়াতুল্লাহ খোমেনি এবং অপরজন বার্মার নেতা অর্থাৎ মায়ানমারের নেতা অং সান সুকি। তার পরবর্তীতে এই তৃতীয় রাজনৈতিক রাষ্ট্রনায়ক এবং নির্বাচিত প্রধানমন্ত্রীর ইন্টারভিউ বিপুল সংখ্যক বিশ্বব্যাপী সমাদৃত গণমাধ্যমে নেওয়া হলো। এর ভিতর থেকে আলোচকরা, বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা এত ইম্পর্ট্যান্ট যে বাংলাদেশের নির্বাচিত অতীতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা ক্ষমতা দখলকারীদেরও এত স্বল্প সময়ে এত বেশি গণমাধ্যম তাদের ইন্টারভিউ নেয় নাই। রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট, দি উইক, হিন্দুস্তান টাইমস সহ আরো একটি গণমাধ্যম ইন্টারভিউ নিয়েছে তার কাছ থেকেই, যিনি বিশ্ব পরিমণ্ডলে বা বিশ্ববাসীর কাছে গুরুত্বপূর্ণ। সে কারণে এই সকল গণমাধ্যম তার ইন্টারভিউ নিয়েছে। শেখ হাসিনাকে যারা অপ্রাসঙ্গিক ভেবেছিলেন, তিনি শুধু দেশেই না বিশ্বব্যাপী তিনি যে কতটা প্রাসঙ্গিক এবং কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু ধীরে ধীরে নয়, খুব দ্রুততার সঙ্গে দৃশ্যমান হয়ে উঠছে। বাংলাদেশের অভ্যন্তরে যেমন মানুষ বলছে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, এমনকি যারা শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছিল তারাও এখন অতিষ্ঠ হয়ে তারা সামগ্রিক বিষয় বিচার বিবেচনা করে বলছেন শেখ হাসিনার সময় ভালো ছিল। আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ তিনি বলছেন শেখ হাসিনা বাংলাদেশকে এত উন্নত একটি জায়গায় নিয়ে আসছিলেন যে সেটা তাকে করতে দেওয়া হলো না। এভাবে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এখনো শেখ হাসিনা বিশ্বময় গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রনায়ক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি উন্নয়নের রোল মডেল হিসাবে সমাদৃত। সেদিন খুব দূরে নয় যে শেখ হাসিনাই হবেন বাংলাদেশের একমাত্র প্রাসঙ্গিক রাজনৈতিক রাষ্ট্রনায়ক এবং জনপ্রতিনিধি। তিনি যেটা আছেন সেটাই থাকবে। কৌশলগত কারণে আত্মরক্ষার জন্য তাকে রাষ্ট্রীয় নিরাপত্তায় দেশের বাইরে নিয়ে আসা হলেও তার মর্যাদা, তার অবস্থান, তার যোগ্যতা, তার খ্যাতি এবং তার যে দ্যুতি ছড়িয়ে পড়া সারা বিশ্বে, এটা কোনোভাবে ম্লান হয়নি, বরং মানুষ এখন উপলব্ধি করছে শেখ হাসিনাতেই তাদের আস্থা। বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নেই। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন ভালো থাকবেন। শেখ হাসিনাতেই আস্থা, বিশ্ব গণমাধ্যমে সেটাই আবার ফুটে উঠেছে। আনন্দবাজার পত্রিকার খবর হচ্ছে এর কারণ 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার যেই গণহত্যার মামলা তার সাজার দিন ঘোষণা করবে। সেই দিন জানা যাবে যে কবে ঘোষণা করতে যাচ্ছে। তো তার আগেই সোমবার থেকে অর্থাৎ 10 তারিখ থেকে রাস্তায় নামবে আওয়ামী লীগ, এই খবর তারা প্রকাশ করেছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটি দেখা যাচ্ছে না। তো এখন আসলে কি নামবে, মানে কি করতে পারে? ঝটিকা মিছিল এটুক করতে পারে। তো ঝটিকা মিছিল কোথাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে, কোথাও যাচ্ছে না। কারণ ঝটিকা মিছিলের অবস্থা হলো এই গলিগালা দিয়ে চট করে বেড়ে রাস্তা দিয়ে ঘুরে
5 মিনিট 10 মিনিটের মধ্যে পুলিশ আসতে আসতেই নাই। বড় গণমিছিল সম্ভব? সম্ভবত সম্ভব না। সমাবেশ সম্ভব? সম্ভব না। কোন কোন অঞ্চলে সম্ভব, সেটা হচ্ছে গোপালগঞ্জে সম্ভব, মাদারীপুর, শরীয়তপুর, এই জায়গাগুলো ছাড়া, অর্থাৎ কিছু পকেট ছাড়া সারা দেশে একযোগে আওয়ামী লীগ নামতে পারে, কিন্তু দলীয় সাংগঠনিক শক্তি দিয়ে এই আন্দোলন অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে সাজার যে রায় হবে সেই দিন বা মানে যেদিন রায় সত্যি সত্যি ঘোষণা করবে সেটার মোকাবেলায় যে বিশাল ঢল নামবে, এই ক্ষমতা এখন আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ গত 15 বছরে যেই শাসনে যেই পরিস্থিতি এবং যেই পতন, সেই শাসনের সময় তাদের একটা যে শক্তি গড়ে উঠেছিল সেটা এত বেশি কৃত্রিম যে যখনই শেখ হাসিনার পতন ঘটলো 5ই আগস্ট, সাথে সাথে সব তছনছ হয়ে গেছে। এখন বাংলাদেশে যারা আছে তারা বড় সারির কোনো নেতা নেই, মধ্য সারির নেতা নেই, তারপরের সারির আছে তৃতীয় বা চতুর্থ সারির, যারা অনেকেই লুকিয়ে আছে, আবার কেউ আপোষ করে কোন রকমে টিকে আছে। ফলে তারা হয়তো টাকা দিয়ে কিছু মানে মিছিল সংগঠিত করতে পারবে। বাংলাদেশের যেহেতু এখন অভাব দারিদ্র অনেক কারণে, সেখানে কোনো কোনো জায়গায় হয়তো টাকা দিয়ে নামাতে পারবে, একযোগে 20টা 30টা 40টা 50টাও তারা মিছিল করতে পারে। কিন্তু এটা দিয়ে কিন্তু বড় ধরনের যে রাজনৈতিক মানে প্রতিবাদ, বিক্ষোভ, মানুষের ঢল আন্তর্জাতিক মহলে দৃষ্টি কাড়বে, সেটা সম্ভবত সম্ভব হবে না। তাছাড়া বাংলাদেশের মানুষ কি সত্যি মনে করে যে শেখ হাসিনা এই যে 1400 লোকের প্রাণ গেল, এই গণহত্যার সাথে শেখ হাসিনার কোনো সম্পৃক্ততা নাই? এটা প্রমাণের জন্য দেশের আইন আদালত লাগে না, বিদেশি জাতিসংঘের তদন্ত রিপোর্ট আছে, আল জাজিরা, বিবিসির মতন প্রতিষ্ঠানগুলো তারা পরিষ্কারভাবে শনাক্ত করেছে যে শেখ হাসিনার নির্দেশনাগুলো এবং কিভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং কোর কমিটি, সেই কোর কমিটি কিভাবে বাস্তবায়ন করেছে, এটা একদম এত বেশি প্রকাশ্য, এত বেশি প্রমাণিত। তো এটা বাংলাদেশের প্রতিটা মানুষই জানে যে এই গণহত্যার পেছনে শেখ হাসিনার হাত আছে। ফলে যেখানে সবাই জানে বোঝে যে শেখ হাসিনা এই গণহত্যা মামলার মূল মানে খলনায়িকা, সেখানে তার পক্ষে বাংলাদেশের মানুষ মানে ঝাঁপায় পড়বে, এটা কিছু অন্ধ আওয়ামী লীগ ছাড়া আর টাকা দিয়ে কিছু মানে নীতিহীন লোকজন ছাড়া খুব বেশি আদর্শিক লোকজন নামবে বলে আমার মনে হয় না। কারণ যতই আদর্শিক কথা বলা হোক না কেন, আদর্শিক লোকগুলি একেবারে নিঃশেষ হয়ে গেছে অথবা তারা নীরব হয়ে গেছে। আর যেগুলি ধান্দাবাজ, মতলববাজ, যেগুলি সুবিধাভোগী, সেগুলো অনেকে দেশ ছেড়েছে। দেশ ছাড়া তালিকায় সবাই খারাপ আমি তা বলবো না, অনেকে হয়তো জীবনের নিরাপত্তার জন্য চলে গেছে। তো কিন্তু এখনো যারা নেতৃত্ব, সেই ওবায়দুল কাদের, সেই নানো বলি অথবা বাউদ্দিন নাসিম বলি, শেখ হাসিনার আশেপাশে যেগুলি এখনো মনে করে যে শেখ হাসিনা সঠিক, শেখ হাসিনার যে সরকার সেটাই বৈধ, তো তারা তাদের রাজনৈতিক স্বার্থে, তাদের ক্ষমতার স্বার্থে তারা এটা বলবে, কিন্তু এটাতে সাধারণ মানুষ কোনো রেসপন্স করবে না। ফলে সোমবার থেকে আওয়ামী লীগ নামবে রাস্তায়, ব্যাপক গ্রেপ্তার হবে, আর রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে হয়তো প্রতিরোধ করবে না, কারণ নিজেরাই এখন বিএনপি জামাত তারা নিজেরাই মানে তাদের দ্বন্দ্ব সংঘাত নিরসনে ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত। ফলে প্রশাসনিকভাবেই হয়তো মোকাবেলা করবে। যদি রাজনৈতিক শক্তিগুলি রাস্তায় থাকতো তাহলে হয়তো আওয়ামী লীগ সেই সাহসটা করতো না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের এই কর্মসূচির বিপরীতে রাজপথে আর সেই এনসিপি বলি, সেই জুলাই যোদ্ধারাও নাই, বিএনপিও নাই, জামাতও নাই। হয়তো তারা কোনো ইস্যু ভিত্তিক এতে আসতে পারে, কিন্তু আপাতত এখন যেই মানে সাপে নেউলের সম্পর্ক হয়ে যাচ্ছে বিএনপি জামাতের, তাতে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের শক্ত কোনো অবস্থান থাকবে না। এখন যা করার প্রশাসনিকভাবে সরকার করবে। আবার আওয়ামী লীগ হয়তো এটাতে একটু সুবিধা পাবে, তারা সংগঠিত করতে পারবে, কারণ প্রশাসনের দুর্বলতাগুলি আওয়ামী লীগ জানে। ফলে বহু জায়গায় হয়তো তারা মিছিল করবে, কিন্তু মানুষের সম্পৃক্ততা যেহেতু ঘটবে না, ফলে এটা নিয়ে বড় কিছু
আওয়ামী লীগ ফায়দা তুলবে সেই আশা আপাতত নেই। ইউনূস সরকার যখন বলে আসছে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারের সম্মুখীন করা যেত, কিংবা আন্তর্জাতিকভাবে একেবারে অবাঞ্ছিত অপাঙ্ক্তেয় হয়ে পড়বেন শেখ হাসিনা এ কারণে যে তিনি যে ধরনের কার্যক্রম বাংলাদেশে চালিয়েছেন সেটা আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারযোগ্য, তখন শেখ হাসিনা নিজেই বলছেন যে ইউনূস সরকার এই ক্যাঙ্গারু কোর্টে, মানে এই সাজানো আদালতে তার বিচার না করে কেন তাকে বরং আইসিসিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার সাহস করছে না। শেখ হাসিনা যে কিছুতেই নীরব থাকবেন না, এবং 2024-এর জুলাই আগস্টে কি ঘটেছিল, তিনি যখন প্রধানমন্ত্রী তখন রাজপথে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে তার জবাবদিহিতার যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে তিনি বিশ্বজুড়ে সাংবাদিকদের কৌতূহলের জবাব দেওয়া শুরু করবেন এবং ক্রমাগতভাবেই হয়তো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে থাকবেন। তা এখন একরকম হিন্দুস্তান টাইমসে তার একটা বিস্তারিত সাক্ষাৎকার বেরিয়েছে। শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এটাও স্পষ্ট করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন তার শাসনামলকে একরকমের কালিমা যুক্ত করতে, তাকে নানা নামে অভিহিত করে একরকমের এক ঘরে করে দেওয়ার বা সারা বিশ্বের কাছে অপাঙ্ক্তেয় অবাস্য পরিচিত ব্যক্তিত্ব থেকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ যে ছাড়বেন না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার একের পর এক সাক্ষাৎকারে, সেটা এখন স্পষ্ট। ইউনূস সরকারের আমলে বাংলাদেশে কি ঘটছে সেই বয়ান তুলে ধরার মূল মুখপাত্র হয়ে উঠছেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারটা থেকে আমার কাছে সেটা আবারও স্পষ্ট। কেউ তার বিভিন্ন প্রশ্নের এবং প্রশ্ন উত্তর করেই হিন্দুস্তান টাইমস এই সাক্ষাৎকারটি ছেপেছে। এই সাক্ষাৎকারে অন্য অনেক কথা যেমন শেখ হাসিনা আগেও যেমন বলেছেন আরেকটু বেশি ব্যাখ্যা করে কিংবা ভিন্নভাবে উপস্থাপন করে এখানেও বলেছেন, তবে কয়েকটি একেবারে নতুন বিষয় আছে। ওই যে বললাম, ডক্টর ইউনূসকে তিনি প্রশ্নবিদ্ধ করেই ছাড়বেন এমন একটা প্রতিজ্ঞা পাওয়া যায় তার এই উত্তরগুলোতে। তার প্রমাণ হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে কোন ক্যাঙ্গারু কোর্টে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠিত একটা অপরাধ আদালতে তার বিচার চলছে, এই নিয়ে শেখ হাসিনা একেবারেই বিচলিত নন। ওটা একটা অনেকগুলো ফোনি এভিডেন্স, মানে জালিয়াতির জাল সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে এবং তার বিচার চলছে। তিনি ডক্টর ইউনূস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এবং বলেছেন তিনি বারবার ডক্টর ইউনূস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ছেন যে তার এই বিচার প্রক্রিয়াকে কেন ইউনূস সরকার একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মানে জাতিসংঘের আইসিসিতে কেন নিয়ে যাচ্ছে না। শেখ হাসিনা এই যে আত্মবিশ্বাস বোধ করছেন, যেখানে তিনি বলছেন যে তার বিরুদ্ধে যেসব ভুয়া অভিযোগ, জালিয়াতির অভিযোগ আনা হয়েছে, যে তিনি প্রতি মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সেখান থেকে গুলি চালানোর নির্দেশনা দিচ্ছিলেন, এ ধরনের অভিযোগ যারা আনছে সেখান থেকে স্পষ্ট যে তাদের রাষ্ট্র পরিচালনা কিভাবে করা হয়, কিভাবে রাষ্ট্র চলে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলে, এসব সম্পর্কে কোনো দেখা যাবে যে শেখ হাসিনা কোনোভাবে কোনো নিরাপত্তা বাহিনীকে জনতার উদ্দেশ্যে, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে তার যেসব ফোন কনভারসেশন এখন নিয়ে আসা হয়েছে, প্রকাশ করা হয়েছে, তিনি গুলির অর্ডার দিয়েছেন, গুলি চালাতে নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ প্রমাণ করতে, সেগুলো আউট অফ কনটেক্সট, মানে কোন পরিস্থিতিতে কি বিষয়ে কথা হচ্ছিল সেগুলো বিবেচনা না করে কয়েক সেকেন্ডের কনভারসেশন প্রমাণ হিসাবে হাজির করা হয়েছে। মানে এগুলোকে তিনি ফোনি এভিডেন্স, মানে জাল সাক্ষ্য প্রমাণ বলছেন।
গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা যে শেখ হাসিনাকে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে, জাতিসংঘের আদালতে নিয়ে যাওয়া হবে, কারণ তিনি বাংলাদেশে জনগণের উপর গুলি চালিয়েছেন। এসব প্রচারণার মধ্যে শেখ হাসিনা নিজেই বলছেন যে তিনি বারবার ইউনূস সরকারকে বলছেন তাকে যেন একটা ইম্পার্শিয়াল কোর্ট, একটা নিরপেক্ষ যোগ্য আদালতে নিয়ে যাওয়া হয়, যেটা আইসিসি, আন্তর্জাতিক অপরাধ আদালত, এবং সেখানে গেলেই প্রমাণিত হবে শেখ হাসিনার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। এই সরকার, ইউনূস সরকার যখন বলে আসছে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারের সম্মুখীন করা যেত, কিংবা আন্তর্জাতিকভাবে একেবারে অবাঞ্ছিত অপাংতেও হয়ে পড়বেন শেখ হাসিনা এ কারণে যে তিনি যে ধরনের কার্যক্রম বাংলাদেশে চালিয়েছেন সেটা আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারযোগ্য, তখন শেখ হাসিনা নিজেই বলছেন যে ইউনূস সরকার এই ক্যাঙ্গারু কোর্টে, মানে এই সাজানো আদালতে তার বিচার না করে কেন তাকে বরং আইসিসিতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার সাহস করছে না। ইউনূস সরকারের উদ্দেশ্যে তিনি আরো কয়েকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি সরাসরি, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন ছিল না, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আইসিসিতে তো, আন্তর্জাতিক অপরাধ আদালতে তো ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আওয়ামী লীগ বরং গেছে, তখন শেখ হাসিনা বলেছেন যে তার নেতা কর্মী সমর্থক, এমনকি বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদের উপরে যে ধরনের মামলা, মিথ্যা মামলা চলছে, এমনকি মানে কারা হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে, সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতের, জাতিসংঘের উচিত হবে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত শুরু করা, কারণ মানবাধিকার সংগঠনগুলো, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, জাতিসংঘ এই ঘটনাগুলোকে চিহ্নিত করছে এবং এসব মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করেছে। শেখ হাসিনা বলছেন যে হিউম্যান রাইটস এর মতো মানবাধিকার সংগঠন বলেছে যে ইউনূস সরকারের প্রথম 100 দিনেই 1000টি ভুয়া মামলা হয়েছে, যেখানে মানে নির্বিচারে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ হাসিনা হঠাৎ প্রশ্ন করে বসেন যে এই যে ডক্টর ইউনূস, যিনি 6000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে চাকরি পেয়েছিলেন, সেই ডক্টর ইউনূস এই বিপুল বিশাল প্রশ্ন তুলে বলেছেন যে ইউনূসের বিরুদ্ধে তো ট্যাক্স ইভেশনের মামলাও আছে, কর ফাঁকি দেওয়ার মামলাও আছে, এবং তখন মানে কি বিশাল বিপুল সম্পদ ডক্টর ইউনূসের নিশ্চয়ই আছে, সেটা আমাদেরও মনে পড়ে যায় যখন আমাদের মনে পড়ে যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসা মাত্র তিনি কিন্তু তা হয়, এবং ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই কিন্তু এই ব্যবস্থা করেছেন যে তিনি সহ তার অধিক প্রচারিত ইংরেজি দৈনিকগুলোর একটিতে এই সুনির্দিষ্ট অভিযোগটি তুলে ধরলেন, এবং তিনি প্রশ্ন করেছেন যে এক কত বিশাল বিপুল সম্পদের মালিক তিনি হয়েছেন যে তিনি কি করে ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে টাকা দিতে পারলেন, এত টাকা উনি পেলেন কোথায়? এই প্রশ্নের উত্তরটা শেখ হাসিনা সম্ভবত আগামী অনেক মাস বছর ধরে খুঁজতে থাকবেন, এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে যাকে সরিয়ে ডক্টর ইউনূস বসলেন এবং যার অত্যাচার, নির্যাতন, তারপর তাদের ভাষায় গণহত্যা, এসবের বয়ান তারা বিভিন্ন জায়গায় তুলে ধরতে চাইলেন, এখন এই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্টো সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুটছেন ডক্টর ইউনূসকে যে কেন একটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আদালতে বিচার না করে তার বিচারটা তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাচ্ছেন না। শেখ হাসিনা উল্টো নিজেরা যে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনূস সরকারের অত্যাচার, নির্যাতনের খতিয়ান তুলে নিয়ে গেছেন, প্রতিশোধমূলক সহিংসতার খতিয়ান তুলে ধরেছেন, সে কথা বলছেন, এবং ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে কি করে এত ধন সম্পদের মালিক হলেন সেই প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটিতে তাকে জিজ্ঞেস করেছিলেন হিন্দুস্তান টাইমসের সাংবাদিক যে ডক্টর ইউনূস তো বলেন যে ভারতের সঙ্গে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কারণ ভারত আপনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা সরাসরি বলেন যে
তাকে আশ্রয় দেওয়ার সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে কিংবা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার এক্সট্রিমিস্ট চরম পন্থা দ্বারা প্রভাবিত একটা পররাষ্ট্র নীতির মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্কটা খারাপ করা হয়েছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে স্পষ্টত বলেছেন যে বাংলাদেশের প্রসপারিটি, উন্নয়ন এবং নিরাপত্তার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকা অত্যন্ত জরুরি এবং ভারত এখনো এবং আগেও সবসময় বাংলাদেশের প্রধান মিত্র, মানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যালাই ছিল। এবং শেখ হাসিনা বলছেন যে তিনি মনে করেন না যে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের সঙ্গে সম্পর্কটা যে এত খারাপ করে ফেলা হয়েছে সেটাকে ভালো চোখে দেখে। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তিনি বলেছেন এই সাক্ষাৎকারে, এটাও নিজে থেকে বলেছেন যে প্রশ্নের জবাবে আবারও বলেছেন যে বাংলাদেশের ওল্ডেস্ট এবং লার্জেস্ট, মানে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটাকে যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সে যদি তাদের পছন্দের পার্টিকে ভোট দিতে না পারে, অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিতে না পারে, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সকল জনগণের মতামত নিয়ে একটা সরকার প্রতিষ্ঠার সুযোগটা এবারও হারাবে। এবং তিনি এই কথার উত্তর দিতে গিয়েও আবার মনে করিয়েছেন যে বর্তমানে বাংলাদেশে যে সরকার, ইউনূস সরকার, সেই সরকার আনডেমোক্রেটিক, অগণতান্ত্রিক এবং সেই সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। এবং এখানে তিনি আবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি মনে করিয়েছেন যে মনে রাখতে হবে এই ইউনূস সরকারকে বাংলাদেশের একজন জনগণও কিন্তু ভোট দেওয়ার কোনো সুযোগ পান নাই। মানে তিনি বলতে চেয়েছেন যে এই সরকারকে বাংলাদেশের একজন জনগণও পছন্দ করে কিন্তু বসায় নাই। এই কথাটাও তিনি আবার মনে করিয়ে দিয়েছেন। এই যে আনডেমোক্রেটিক, আনইলেক্টেড গভর্নমেন্ট হিসেবে ইউনূস সরকারের এই পরিচয়টা, এবং সেটাও শেখ হাসিনা বারবার তার সাক্ষাৎকারগুলোতে পরিষ্কার করতে চাচ্ছেন, প্রতিষ্ঠা করতে চেয়েছেন। শেখ হাসিনা ওই দায় তো অস্বীকার করেছেনই যে তিনি নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে বা কোনো কর্মকর্তাকে কখনো জনগণের উদ্দেশ্যে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে নিরাপত্তা বাহিনী যখন একটা চরম বিশৃঙ্খল অবস্থায়, মানে বাংলাদেশে একটা বিশৃঙ্খল সহিংসতা শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনী যখন দায়িত্ব পালন করছিল তখন সেখানে বাড়াবাড়ি হয়ে থাকতে পারে, সেখানে ভুল হয়ে থাকতে পারে। এবং তিনি ক্ষমতায় থাকতে তিনি সে সময় তদন্ত কমিটি গঠন করেছিলেন যে কি করে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাগুলো ঘটতে পারছিল। কিন্তু শেখ হাসিনা প্রশ্ন করেছেন ইউনূস সরকার ওই তদন্ত কমিটিগুলো বাতিল করে দিল কেন। শেখ হাসিনা প্রশ্ন করেছেন যে কি কারণে এখন পর্যন্ত ইউনূস সরকার কোন পরিপ্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে ওই মৃত্যুর ঘটনাগুলো কার হাতে ঘটলো, কিভাবে ঘটতে পারলো, এই প্রশ্নগুলোর উত্তর কেন মৃতদের পরিবারগুলোকে এখনো দিতে পারছে না। শেখ হাসিনা প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়ে, শোক জানিয়ে বলেন যে এখন পর্যন্ত এই মৃতদের পরিবারের কাছে, যারা শোকগ্রস্ত পরিবার, গ্রিভিং ফ্যামিলি বলছেন তিনি, তাদের কাছে এখন পর্যন্ত ওই দিনগুলোর বিষয়ে কোনো প্রশ্নের কোনো নির্ভরযোগ্য উত্তর নেই। আমার মনে হয় শেখ হাসিনা এটাও একটা গুরুতর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনূস সরকারের দিকে, যে এই যে তারা মানে একরকমের, শেখ হাসিনাও বলছেন যে একটা ইনভেক্টিভ এবং লুরিড অ্যাকিউজেশন এগেইনস্ট মাই গভর্নমেন্ট, মানে একটা ঢালাও বানোয়াট অভিযোগ শেখ হাসিনার সরকারের ওপর চাপিয়ে দিয়ে সেই সময়ের পরিস্থিতি একরকমের বর্ণনা করবার ইউনূস সরকার চেষ্টা করলেও সেটাতে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এর সাথে শেখ হাসিনা বলছেন বাট হ্যাভ লিটল রিলেশনশিপ উইথ দ্য ফ্যাকচুয়াল ট্রুথ, কি ঘটেছিল প্রকৃতপক্ষে তার সঙ্গে সেই বানোয়াট ঢালাও অভিযোগের সত্যিকার অর্থে কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় ডক্টর ইউনূস সরকারকে এখন তারা যখন ক্ষমতায়, তখন উত্তর দিতে না হলেও অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আগামীতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখন ডক্টর ইউনূস সাক্ষাৎকার দিতে যাবেন তখন। কারণ এই প্রশ্নগুলো, শেখ হাসিনা যে প্রশ্নগুলো উঠিয়েছেন, নিশ্চয়ই বিশ্বের সাংবাদিকেরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন ডক্টর ইউনূসের কাছ থেকে। আর আমার মনে হয় যখন ক্ষমতার বাইরে যাবেন এই সরকার বা ডক্টর ইউনূস, তখন বছরের পর বছর ধরে
তাদেরকে আদালতে এবং আদালতের বাইরে কিংবা হয়তো আন্তর্জাতিক অপরাধ আদালতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে শেখ হাসিনা সেই চ্যালেঞ্জটাই ডক্টর ইউনূসকে হিন্দুস্তান টাইমসের এই সাক্ষাৎকারে আবারও বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মিডিয়ায় শেখ হাসিনার ইমেইলে প্রেরিত সাক্ষাৎকার ছাপা হয়েছে। তার মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস এবং বিশ্বখ্যাত সাপ্তাহিক দ্য উইক। কদিন আগে শুনছিলাম যে নেত্রী অবশেষে ইন্টারন্যাশনাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন এবং আমার যে ধারণা ছিল যে উইকেই তার প্রথম সাক্ষাৎকারটি আসবে, কিন্তু তার আগেই দেখলাম যে রয়টার, ইন্ডিপেন্ডেন্ট, এএফপির মতো ইন্টারন্যাশনালি রিনাউন্ড মিডিয়া শেখ হাসিনার সাক্ষাৎকার ছেপেছে। সাক্ষাৎকারগুলো লিখিতভাবে পাঠানো হয়েছে ইমেলের মাধ্যমে। একটা জিনিস খেয়াল করেছি যে সারা পৃথিবীর কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আগ্রহ বাড়ছে এবং শেখ হাসিনা যখন মিডিয়ায় মুখ খোলা শুরু করলেন, ইমেলের মাধ্যমে উত্তর দেওয়া শুরু করলেন, তখন তাকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা কেবল প্রাসঙ্গিকই না, শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনিবার্য হয়ে উঠছে। একথা কেন বলছি? এই গত বছরের 5ই অগস্ট যখন তথাকথিত জঙ্গি অভ্যুত্থান এবং এই সামরিক বাহিনীর কিছু কুলাঙ্গার অফিসার এরা মিলে যে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করলো এবং শেখ হাসিনা পাশের দেশে চলে গেলেন, তখন কিন্তু বলা হয়েছিল সংস্কারের কথা, তখন কিন্তু বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু গত 14-15 মাসে আমরা খুব স্পষ্টভাবে দেখলাম যে এগুলো ছিল আসলে প্রতারণা। মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, মানুষকে ব্লাফ দেওয়া হয়েছে। কিসের সংস্কার, কিসের বৈষম্যহীন সমাজ? সমাজে বৈষম্য আরো বেড়েছে। সমাজে বাংলাদেশ যে একটি উন্নয়ন যাত্রা শুরু করেছিল, বাংলাদেশে যে সকল স্তরের মানুষ একটু ভালো থাকতে শুরু করেছিল, তাদের কোয়ালিটি অফ লাইফ ভালো হচ্ছিল, আমাদের যে দিনমজুর বা দরিদ্র শ্রেণী তারা একটু বেটার লাইফ লিড করছিল, কিন্তু এখন তো সব শেষ। আমাদের ব্যবসা বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই, মব ভায়োলেন্স চালু হয়েছে, আদালতে মানে বিচার পাওয়া মানে এটা কপালের ব্যাপার, কারাগারগুলো ভরে গেছে আওয়ামী লীগ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের দ্বারা। তো এই অবস্থায় বিশ্ব অনুধাবন করছে যে ডক্টর ইউনূস হি টেরিবলি ফেইলড। এই উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূস সহ আপাদমস্তক কারচুপিতে, দুর্নীতিতে ডুবে গেছে। ছাত্র নেতারা, সেই সমন্বয়করা, এমন কোনো অপকর্ম নাই, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট সবকিছুতে তারা করছে। এর সাথে আবার এনসিপির আলুর দোষটা অ্যাড হয়েছে, এনসিপিতে সারোয়ার তুষাররা ভর্তি। তো এই অবস্থায় তো এখন সবাই বুঝতে পারছে যে বাংলাদেশকে যদি অন ট্র্যাক আনতে হয় তাহলে শেখ হাসিনার মতো একজন লিডার দরকার। অনেকে তাকে আড়ালে আবডালে আয়রন লেডি বলে, কিন্তু বাংলাদেশের রাজাকার, জঙ্গি, এই যে এই 15 মাসে যেভাবে ইসলামী টেরোরিস্টদের উত্থান ঘটেছে, জঙ্গিদের উত্থান ঘটেছে, সংখ্যালঘু নির্যাতন বেড়েছে, তাতে শেখ হাসিনার মতো একজন আয়রন লিডার আমাদের দরকার, আয়রন লেডি দরকার। না হলে এইসব দত্তদের বোতলবন্দি করা যাবে না। তো এইবার তিনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, উইক পত্রিকায় যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা প্রিন্ট ভার্সন বেরিয়েছে, এখনো অনলাইন ভার্সন আসেনি। আমি ধারণা করছি যে রবিবার দিন এই অনলাইন ভার্সনটা আমরা পাবো। কিন্তু হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস এই দুটো পত্রিকায় নেত্রীর সাক্ষাৎকার গুলো আমরা পড়েছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যেহেতু নেত্রীকে ফলো করি, যে কোনো প্রতিকূলতায় তিনি যখন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে, প্রতিকূল সিচুয়েশনের মধ্যে দিয়ে যান, আমি দেখেছি যে প্রতিকূলতা তাকে ঋদ্ধ করে এবং তাকে অনেক বেশি অভিজ্ঞ করে। এই অভিজ্ঞতা অর্জন করার পরে আমরা যে শেখ হাসিনাকে দেখি, তিনি কিন্তু আমাদের আগের চেনা শেখ হাসিনার চাইতেও আরেকটু উপরের মাত্রার একজন মানুষ। এবারের এই যে তার গত সাক্ষাৎকারগুলো পড়েছি, এটা ট্রিমেন্ডাসলি রিটেন, চমৎকার ভাবে তিনি এত ম্যাচিউরড ভাবে উত্তরগুলো দিয়েছেন। আজকের যে সাক্ষাৎকারগুলো দেখলাম সেগুলো আরো
আরো আমার কাছে মনে হচ্ছে ম্যাচিউর। যেমন তাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে রেজিম চেঞ্জ হয়েছে বাংলাদেশে, এর পেছনে বিদেশি হাত আছে কিনা, বিদেশি কোনো শক্তির হাত আছে কিনা। আমরা আমরা যারা ইউটিউবে কথা বলি বা এমনি একটু লেখালেখি করি, আমরা কিন্তু এটা নিয়ে প্রচুর কথা বলেছি, এই রেজিম চেঞ্জ নিয়ে আমেরিকান জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডও কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনা চমৎকার ভাবে মানে একদম একদম নীরব ছিলেন তিনি, মানে এই প্রশ্নটার জবাবে তিনি নীরব থাকেন। আই এম ইমপ্রেসড টু সি হার লেভেল অফ ম্যাচিউরিটি। যতই দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনার প্রতি প্রত্যাশা বাড়ছে, শেখ হাসিনার ফিরে আসার জন্য মানুষ অপেক্ষা করছে, ততই যেন শেখ হাসিনার ম্যাচিউরিটি আরো হায়ার লেভেলে চলে যাচ্ছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ সরকার আগামী বছরের প্রথম দিকে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে নিষিদ্ধ করেছে, দলীয় সদস্যরা কি স্বাধীন বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন। অনেকেই এইটা বলেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচন না করতে দেওয়া হয়, পাকিস্তানে যেমন ইমরান খানের পার্টির নেতারা স্বতন্ত্র নির্বাচন করেছে এবং তারা প্রচুর আসনে জিতেছে, আওয়ামী লীগ কি সেটা করবে কিনা। প্রধানমন্ত্রী কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একটা অগণতান্ত্রিক ব্যাপার এবং বাংলাদেশের সংবিধান ও জনগণের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। ইতিহাসে দেখা গেছে যখন প্রধান রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে, ভোটাররাও ভোট কেন্দ্রে যায়নি। তাই আমাদের অগ্রাধিকার হচ্ছে ভোটারদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়া। অর্থাৎ আওয়ামী লীগ যে স্বতন্ত্র নির্বাচন করবে এই ধারণাটা যে আমরা অনেকেই পোষণ করছি, এবং মনে হয় যে আওয়ামী লীগের দলীয়ভাবে এ ধরনের কোনো চিন্তা নেই। আবার আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এর প্রভাব কি হবে সে ব্যাপারেও তিনি চমৎকার মানে বলেছে যে আওয়ামী লীগ কিন্তু একটা নির্বাচনমুখী দল, এবং এখানেও তার প্রশ্নের উত্তরে আমরা সেটা দেখেছি যে আমরা অংশগ্রহণ থেকে বিরত থাকছি না, বরং আমরা অংশ নিতে চাই। আওয়ামী লীগ ওয়ান্টস টু পার্টিসিপেট, কিন্তু আমাদের নিষিদ্ধ করেছে একটি অনির্বাচিত প্রশাসন যারা গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। আমি এটা একটু বাংলায় বলছি, ইংরেজিতে সাক্ষাৎকারগুলো দেওয়া। বাংলাদেশের প্রয়োজন একটি স্বাধীন, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন, যাতে দেশটির পুনর্মিলনের পথে যেতে পারে। এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে শেখ হাসিনা একটা রিকনসিলিয়েশনের কথা বলেছেন। এটা আমরা সাউথ আফ্রিকায় দেখেছিলাম যখন নেলসন ম্যান্ডেলা জেল থেকে বেরোলো, তার আগে সেখানে সাদা মানুষের দুঃশাসন ছিল বলে আমরা জানি। তো এই যে সাদা কালোর যে বিভাজন, এই বিভাজনটাকে পুষে না রেখে একটা বৃহত্তর ঐক্যের আবহাওয়া তৈরি করা হয়েছিল। তো বাংলাদেশে আসলে আমরা এত বেশি ক্ষত বিক্ষত এবং বিভক্ত হয়ে গেছি যে কোনো একটা দলের আসলে এই রিকনসিলিয়েশনের উদ্যোগটা নিতে হবে, এবং এটা ভীষণ মহৎ একটা উদ্যোগ এবং এটা একটা খুব কঠিন উদ্যোগ। কারণ এই গত 15 মাসে যারা নির্যাতিত হয়েছে, যাদের হত্যা করা হয়েছে, যাদের নির্যাতন করা হয়েছে, তাদের এই রিকনসিলিয়েশন কনসেপ্টে ফিরিয়ে আনা বা এটা অন্তত তার সামনে বলা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। বাট শেখ হাসিনার এই যে আকাঙ্ক্ষার কথাটা তিনি বলেছেন, এবং এখানে আমার কাছে মনে হচ্ছে যে শি ইজ এ গ্রেট লিডার অ্যান্ড শি হ্যাজ প্রুভেন ইট এগেইন। আরো অনেক 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 কথাগুলো বলেছে। আমি যেমন হিউম্যান রাইটস ওয়াচ মানে এর আগে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতি নিয়ে কথা বলেছে। জাতিসংঘ যে একটা রিপোর্ট দিয়েছে মানবাধিকার কমিশন বাংলাদেশে, যে মৃত্যুর সংখ্যা নিয়ে 1400 হত্যা হয়েছে, এই সংখ্যা নিয়েও তিনি আগেও ডিফার করেছেন, এবারও বলেছেন যে ইভেন এই সংখ্যাটা সরকারি সংখ্যার চেয়েও বেশি। মানে এটা একটা রসিকতা। আর তিনি তার আমলের বিশেষ করে 2024 সালের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কথা বলেছেন, এবং যেটা তার সাক্ষাৎকারের মধ্যে দিয়ে উঠে এসেছে যে একটা অল পার্টির অংশগ্রহণের মধ্যে ইলেকশন হওয়া উচিত। বড় পার্টি, যে কোনো পার্টি, ধরেন এই ইলেকশনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, এই ইলেকশনের তো এটার ভ্যালিডিটি তো থাকবে না, এটার অ্যাকসেপ্টেবিলিটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কমে যাবে। সো আমাদের অনেক তো হলো, অনেক চড়াই উতরাই হলো, এবার সবাই মিলে একটা ইলেকশন করে দেখি কেমন হয়। একটা খুব
ইন্টারেস্টিং বিষয়ে তিনি কথা বলেছেন। এইটা আমার কাছে মনে হচ্ছে যে উই নিড টু টক অ্যাবাউট দিস, যে ডক্টর ইউনূসের একটা কমিশন বলেছিল যে, এবং সেটাকে রেফার করে ফিনান্সিয়াল টাইমস তারা একটা প্রতিবেদন করেছিল, বলেছিল যে শেখ হাসিনা সরকার 15 বছরে 234 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তার মানে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন ডলার করে পাচার করেছে। শেখ হাসিনা এটার উত্তর দিছে যে এই এই পরিমাণ অর্থ বাংলাদেশের পুরো বাজেটের চেয়েও প্রায়, মানে বাংলাদেশের বাজেটের যে সাইজ সেই তুলনায় এটা তো হিউজ সাইজ, এবং এই পরিমাণ টাকা যদি পাচার হয়ে থাকে তাহলে তো মানে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার কথা। হ্যাঁ, তো এই এই এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতি 450% বেড়েছে, এবং সেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF-ও স্বীকার করেছে। সো এই জায়গাটা, এই যে 234 বিলিয়ন বা বছরে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে, এই সংখ্যাটা কোত্থেকে পেল? আজকে আমি আপনাদের সামনে একটা গোপন তথ্য বলি, যে দেবপ্রিয় ভট্টাচার্যের যে কমিশন এই দাবিটা করেছে অনুসন্ধান এবং গবেষণার মধ্য দিয়ে, কিন্তু আমি আপনাদের বলি যে তিনি যখন এই কমিশনে কাজ করছিলেন তখন তার কাছে এই 16 বিলিয়ন পার ইয়ার এই সংখ্যাটা এজেন্সির পক্ষ থেকে ধরিয়ে দেওয়া, এটা ডক্টর ইউনূসদের একটা বানানো পরিসংখ্যান। তাদের পক্ষ থেকে এই দেবপ্রিয় ভট্টাচার্যকে এই অঙ্কটা ধরিয়ে বলা হয় যে তোমার রিপোর্টে তুমি লিখবা যে শেখ হাসিনা সরকার প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে বিদেশে পাচার করেছে। মানে এটা একটা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং কাল্পনিক, এবং এই ইতিহাসটা আমি খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি। শেখ হাসিনা একটা প্রশ্ন করেছেন, ডক্টর ইউনূসের এই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত, যে ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের MD পদে চাকরি করতেন তার বেতন ছিল 6,000 টাকা, কিন্তু আজকে ডক্টর ইউনূস 5,000 কোটি টাকার স্থায়ী আমানতের মালিক, 4,080 কাঠা জমিতে রিসোর্ট এবং উত্তরায় 300 কাঠা জমির মালিক। এই সম্পদের উৎস কি? এবং মিডিয়াকে তাকে প্রশ্ন করা উচিত, শুধু ক্লিন্টন দম্পতির বন্ধু বলেই তাকে ছাড় না দেওয়া। এটা মিডিয়ার কোর্টে একটা বল তিনি দিয়ে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের বাঙ্গি মিডিয়া তো এটা করতে পারবে না, বাট ইট শুড বি আনসার। এরপরে নেত্রীকে এর আগেও এই ব্যাপারে কথা বলেছেন যে ICT বাংলাদেশের যে ক্যাঙ্গারু কোর্টে তার বিচার হচ্ছে, সেই বিচারে তাকে সর্বোচ্চ সাজাও দেওয়া হতে পারে, এটা সবাই আশঙ্কা করছে। এবং নেত্রী খুব দৃঢ়ভাবে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন অডিও ভিজুয়াল যে এভিডেন্স গুলো আছে সেগুলো পর্যন্ত বিকৃত করা হয়েছে। তো এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে তিনি তার একদিকে যেমন ম্যাচুরিটি আমাদের কাছে শো করেছেন, বিশ্বের কাছে শো করেছেন, তেমন তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। এবং তিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন সেটার বিরুদ্ধেও খুব স্পষ্টভাবে কথা বলেছেন। দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকে হত্যা করা, এটি সংবিধান বিরোধী এবং জনগণের ভোটাধিকার হরণের শামিল। এই যে